আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আজ বিকেল ৩টায় টেলিভিশনে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৫.৫ লাখ কোটি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৫.৫%, আর মূল্যস্ফীতি ৬.৫%। কিছুটা সংকোচনমূলক হলেও বাজেট গরিব মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে জানান অর্থ উপদেষ্টা। এবারের বাজেটের দর্শন হল সমতা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণঅভ্যুত্থানের পর দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর এই বাজেটের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে। যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়, আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। বরাদ্দের দিক থেকে পতিত আওয়ামী লীগ সরকারের বাজেটে থাকত রেকর্ডের ফুলঝুরি। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হতো নানা অপ্রয়োজনীয় প্রকল্প। এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল দুর্নীতি, জানান পরিকল্পনা উপদেষ্টা। এত প্রকল্প পেয়েছি এবং সেগুলোর অনেকই হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং সেই সব প্রকল্পগুলোর মধ্যে অনেক অসঙ্গতি আছে, অনেক বাড়তি ব্যয় আছে, নকশার ভুল আছে। এবারের বাজেটে মানুষের কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান অর্থ উপদেষ্টা। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। এনবিআর ও এনবিআর বহির্ভূত আয় ধরা হয় ৫,৬৪,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন প্রকল্প বা এডিপি বরাদ্দ ২,৩০,০০০ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি ঋণ নিতে হবে সরকারকে। আমাদের ফোকাস হলো প্রথমত যে মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে ৭% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫৮,৯০০ কোটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২,৩০০ কোটি। শিক্ষায় ২৮,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে নীতি সহায়তা থাকছে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের সোপান পেরিয়ে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ারও নীতি সহায়তা থাকছে আসছে বাজেটে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবার বাজেটের আকার ধরা হয়েছে ৭,৮৯,৯৯৮ কোটি টাকা। এটি হবে দেশের ৫৪তম বাজেট। সকাল ৯:৩০ থেকে শুরু হয়ে দুপুর ১২:৩০টায় শেষ হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। বাজেট ভাষণটি বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত নেওয়া হবে, যা পর্যালোচনার পর চূড়ান্ত বাজেটে প্রতিফলিত হতে পারে। আগামী ২৩ জুনের পর যে কোনো দিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা ১ জুলাই থেকে কার্যকর করা হবে। সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। তো কিছুক্ষণ পর বাজেট ঘোষণা করা হবে। এ বিষয়ে আপনার কাছে পর্যন্ত কি কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। সাদিয়া, আপনাকে আসলে জানিয়ে রাখি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর এই কিন্তু তাদের প্রথম যে বাজেট, সেই বাজেটটি ৭,৯০,০০০ কোটি টাকার যে বাজেট, সেটি কিন্তু আজকে কিছুক্ষণ পর বলা যায় বেলা ৩টা নাগাদ অর্থ উপদেষ্টা সেটি কিন্তু পেশ করবেন। আপনাদেরকে যদি আমরা একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটি জানতে পেরেছি যে সরকারি বাজেটটি সর্বোচ্চ চেষ্টা করছে যে কল্যাণমুখী যে একটি বাজেট সেটি তৈরি করার কিন্তু সরকার থেকে কিন্তু বলা হচ্ছে। তবে এবারের বাজেটে কিন্তু বলা যায় যে আমরা যেসব তথ্য পেয়েছি যে সকল পণ্যের দাম কিন্তু বিশেষ করে যে বিলাসবহুল যে সকল পণ্য, প্রত্যেকটি পণ্য কিন্তু দাম কিন্তু বাড়ছে।
বাড়ছে এমনটি একটা তথ্য পেয়েছি, কারণ সরকার এবার সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিয়েছে যে শুল্ক থেকে যেটি ভ্যাট যেন আমদানি যে শুল্ক সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিশেষ করে আপনি যদি বলে রাখি যে গাড়ি থেকে শুরু করে যে বিলাসবহুল পণ্য, এসি, তারপর হচ্ছে হেলিকপ্টার থেকে শুরু করে যে সকল বিলাসবহুল পণ্য আমরা যেকে দেখেছি, পাশাপাশি হচ্ছে নির্মাণ খরচ, যে বাড়ি যে নির্মাণ খরচ, সেই সকল পণ্যের সব কিছুতে কিন্তু যে মূল্য শোষণ যে কর সেটি কিন্তু সরকার বাড়ানোর কোনো পণ্যে 5 থেকে 10%, কোনোটা হচ্ছে 5 থেকে 15% বৃদ্ধি পেতে পারে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি যে সকল পণ্যের দাম কিন্তু সরকার যে সাধারণ যে মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কিছু পণ্য আছে সেই সকল ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কিন্তু দাম কিন্তু সেগুলো অতিরিক্ত কোনো ভ্যাট কিন্তু আরোপ হচ্ছে না। বিশেষ করে চাল, ডাল থেকে ভোজ্য তেল সহ যে সকল পণ্য, যে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলোতে সরকার কিন্তু এবার অতিরিক্ত ভ্যাট কিন্তু আরোপ করছে না এমনটি আমরা তথ্য জানতে পেরেছি। তো পুরোপুরি বিষয়টি আসলে আমরা যখন অর্থ উপদেষ্টা যখন বাজেটটি পেশ করবেন তখন আমরা টোটালি জানতে পারবো যে কোন কোন পণ্যের দাম কিন্তু বাড়ছে। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যে বাজেট সেটি অনেকটাই আসলে চ্যালেঞ্জ, কিন্তু বাস্তবায়ন কতটুকু হবে সেটি আসলে এখন দেখার বিষয়। পাশাপাশি এই যে জনমতে মানুষ, কারণ এই পট পরিবর্তনের পরে সাধারণ মানুষ এমন একটি বাজেট আশা করছে সরকারের কাছ থেকে যেখানে মানুষের সব কিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, যা যে কোনো বাজেট যেন বোঝা হয়ে না দাঁড়ায়। তো এই সর্বশেষ কি আসতেছে সেটির জন্য আমাদের আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বিলাল আপনাকে। এবারের বাজেটে রাজস্ব আহরণ ও ঘাটতি পূরণ বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অপচয় রোধ, কর ফাঁকি বন্ধ ও প্রত্যক্ষ কর আহরণের উপর জোর দেওয়ার তাগিদ দেন তারা। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। দেশের ইতিহাসে এই প্রথম আগের অর্থবছরের চেয়ে বাজেটের আকার ছোট করা হচ্ছে। 2024-25 অর্থবছরের চেয়ে 7,000 কোটি টাকা ছোট করে বাজেটের আকার ঠিক করা হয়েছে 7,90,000 কোটি টাকা। বাজেটের আকার ছোট রাখাটা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজেটের আকার ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কিছু কমলেও তা পূরণে রাজস্ব বোর্ডকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এজন্য কর ফাঁকি বন্ধ ও কর হার সরলীকরণের পরামর্শ দেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। সেখানে তারা ওই যারা দেয় তাদের উপরেই চাপ বাড়াতো, যারা দেয় না তারা পার পেয়ে যেত। কাজে এখানে তো আলটিমেটলি সমাধানটা হচ্ছে যে ওই ফাঁকির জায়গাটা বন্ধ করা, মানে তার উপরে কোন রেট প্রয়োগ করব, এবং সেটা করতে গেলে একটা নেগোসিয়েশনের সুযোগ তৈরি হয়। তো ওই মাল্টিপল রেট থেকে যদি আমরা সরে আসতে পারি এবং রেটগুলো যদি যৌক্তিকরণ করা হয় এবং সরল করা হয়, যে সিম্পলিফাইড একটা স্ট্রাকচারে যেখানে এই ধরনের ফাঁকফুকর থাকবে না, তাহলে হয়তো ফাঁকির সুযোগগুলো বন্ধ হবে। প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানো ও অপচয় রোধের পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে করদাতা ও গ্রহীতাদের সদিচ্ছা প্রয়োজন বলে জানান তিনি। অপব্যয়, অপচয় পরিহার করলেই যে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে বা হবে সেটা আমি মনে করি বাস্তবায়নযোগ্য হবে। আয়করের উপরে কোনো প্রকার ছাড় দেওয়ার বা কম করে বাজেট করবার কোনো অবকাশ নেই। এবারের বাজেটে আয় অনুযায়ী ব্যয়ের সিদ্ধান্ত দেশের জন্য ইতিবাচক হবে বলেই মনে করেন অর্থনীতিবিদরা। কায়েস রাহাত, RTV, ঢাকা। বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত ব্যবসা বাণিজ্য, তাই আসছে বাজেটে রপ্তানিমুখী শিল্পের জন্য চলমান নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি অনিয়ম দুর্নীতি বন্ধেরও পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের অর্থনীতির প্রধান খাত পোশাক শিল্প। রপ্তানির 84% আয় আসে এই খাত থেকে। ভারত, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশের সরকার এসব দেশের পোশাক শিল্পে বিশেষ সুবিধা দিচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের পোশাক শিল্পেও নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে আশা শিল্প উদ্যোক্তাদের। আমরা এত লো মার্জিনে কাজ করি, তারপর যদি আমাদের আভ্যন্তরীণ যে বিভিন্ন ধরনের কস্টগুলো যদি বেড়ে যায়, তো আমি মনে করি ব্যবসা বান্ধব হতে হবে। আমরা LDC গ্র্যাজুয়েশনে যাচ্ছি সেই বলে যে আমাদের সব কিছু তুলে দিবেন, তাহলে তো হবে না। শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখতে বাজেটে নীতি সহায়তা থাকবে বলে আশা করেন দেশের শীর্ষ উদ্যোক্তারা। আমদানির বিকল্প পণ্য এখানে উৎপাদন করতে হবে। আমাদের কৃষি খাতে যে সমস্ত জিনিস আমরা আমদানি করে নিয়ে আসি সেগুলো আমরা ভর্তুকি দিচ্ছি। এই ব্যয় কমানোর জন্য এখানে উৎপাদনের যেগুলো সুযোগ আছে সেগুলো উৎপাদন করতে হবে। এনবিআর যে কর্পোরেট ট্যাক্স, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি হাই। এইগুলি যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট না করতে পারবে
ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জন্য রিস্ক থেকে যাবে। ব্যবসা বাণিজ্যে দুর্নীতি কমাতে বাজেটে নীতি সহায়তা থাকবে বলেও আশা করেন শীর্ষ উদ্যোক্তারা। মানুষের জীবনমান উন্নয়ন হবে, একই সাথে দুর্নীতিও কমবে এবং ব্যবসা বাণিজ্য করার পথ সহজ হবে। অন্যদিকে আবার এমনভাবে আপনি ব্যয় করবেন যেন অ্যাভেলেবল সম্পদ যথাযথভাবে যথাযথ খাতে আপনি ব্যয় করেন। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা এবং পণ্য সরবরাহ যথাযথ করার তাগিদ দেন তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় কমছে। 2025-26 অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় এটি 7,000 কোটি টাকা কম। স্বাধীনতার পর এখন পর্যন্ত 53 বার বাজেট ঘোষণা করা হয়েছে। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট। নতুন অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম বাজেট দেয়া হয় 1972-73 অর্থবছরে। আকার ছিল মাত্র 786 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পরপর 3টি বাজেট পেশ করেন। শেষ অর্থবছরে হাজারের ঘর ছাড়ায় বাজেটের আকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 অর্থবছরের 3টি বাজেট পেশ করেন। তার সময় বাজেটের আকার ছাড়িয়ে যায় 2000 কোটির ঘর। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রথম বাজেট পেশ করেন 1980-81 অর্থবছরে। 2006-07 সালে যখন তিনি তার শেষ বাজেট ঘোষণা করেন তখন এর আকার দাঁড়ায় 69,740 কোটি টাকা। মোট 11টি বাজেট পেশ করেন তিনি, যা ক্রমতালিকায় দ্বিতীয়। 1982-83 অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত। 2018-19 অর্থবছরে 4,63,573 কোটি টাকার বাজেট পেশ করে তিনি সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশের ইতিহাস গড়েন। 111-এর পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেটও পেশ করেন তিনি, যেখানে লাখ কোটি টাকা ছাড়ায় অর্থের পরিমাণ। বাজেটের আকার 5 লাখ কোটি টাকা ছাড়ায় 2018-19 অর্থবছরে আহম মোস্তফা কামালের হাত ধরে। বিদায়ী অর্থবছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করবেন 7,89,998 কোটি টাকার বাজেট। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় কমছে। সংসদ না থাকায় 17 বছর পর 2007-08 সালের মতোই এবারের বাজেট ঘোষণা টেলিভিশনের ভাষণের মাধ্যমে। খান আলামিন, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড ঠিক রেখেছেন আদালত। রায় ঘোষণার পর সিনহার বোন জানান, যেদিন কার্যকর হবে সেদিন সন্তুষ্টি আসবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 2020 সালের 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। 2020 সালের 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হিসেবে উল্লেখ করা হয়। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন দণ্ড দেন। পরে 2022 সালের 8 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।
পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন। সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে করা হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনাসহ 2 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জোড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। আলোচিত এই মামলার রায় নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, মেজর সিনহা তার জীবন দিয়ে অগণিত মানুষের জীবন রক্ষা করেছেন। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না, বাট তারা মনে করবেন তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে, একটি ন্যায় বিচার পেয়েছে। এই মামলার রায়ে প্রত্যেক আসামির 50,000 টাকার জরিমানার আদেশও বহাল রয়েছে। দীপন দেওয়ান, RTV, ঢাকা। আইনি প্রক্রিয়া মেনে জামায়াত খুব অল্প সময়ের মধ্যে নিবন্ধন ফিরে পাবে এমন আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। একথা জানালেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক পাবে, এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। দুপুর 12:15টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশনের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক শুরু হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক MP AHM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। গতকাল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্টের দেয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। সংস্কার নিয়ে আলোচনায় আজ রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকের উদ্বোধন করবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। এর আগে কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। 24 মে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি NCPর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে কর্মকর্তা-কর্মচারীরা। সকালে সচিবালয়ে বাদামতলায় কর্মচারী-কর্মকর্তা ঐক্য ফোরামের ব্যানারে কিছু কর্মচারী ও কর্মকর্তা এই বিক্ষোভ করে। পরে বাদামতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও তথ্য উপদেষ্টা বরাবর আজ স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে তাদের। সকালে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। সিলেটে উজানের ঢলের প্রভাব বেড়ে যাওয়ায় কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে ও সুরমার পানি 1টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ভারত থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন হাওড়া নদী পাড়ের বাসিন্দারা। এছাড়া স্থলবন্দরের পাশ দিয়ে কয়েকটি খালে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি ঢোকার কারণে তলিয়ে যাচ্ছে উপজেলার কয়েকটি গ্রামের জমি ও রাস্তাঘাট। ভারী বৃষ্টি না হওয়া ও পাহাড়ি ঢল কমে আসায় সুনামগঞ্জের নদ নদীর পানি ধীরগতিতে বাড়ছে। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী 2 দিন পানি বাড়ার সম্ভাবনা থাকলেও বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। কুড়িগ্রামে পানি বাড়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড আর কি তথ্য দিয়েছে আমাদের জানাবেন।
সাবিয়া, যেমনটি বলছিলেন সংবাদে যে কুড়িগ্রামের ভারতের উজান থেকে পানি নেমে আসা এবং বৃষ্টিপাতের জন্য কিন্তু কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সকাল 9টায় যে পরিসংখ্যান রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি বেড়েছে। তবে তিস্তা নদীর পানি কিন্তু বেশ খানিকে বেড়েছে এবং সেখানে কিন্তু এখন বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু সেখানকার যে নিম্ন চরাঞ্চল রয়েছিল সেগুলো কিন্তু এখন পানিতে নিমজ্জিত। সেখানকার যে আবাদি ফসল রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে দ্রুত গতিতেই, কিন্তু এখন পর্যন্ত যে নিম্ন চরাঞ্চল রয়েছে এইগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। তবে কিন্তু একেবারে যে বন্যার যে বিষয় সেটি কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এখন পর্যন্ত কিন্তু যেটি স্বাভাবিক প্রবাহ বলা যায় অন্যান্য নদ নদীগুলো সেগুলো কিন্তু রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে আগামী 2 দিন পানি বাড়ার কথা রয়েছে, এই পানি বাড়ার পরে কিন্তু পানি কমবে। তো বড় ধরনের বন্যার কিন্তু সেরকম খবর নেই। তো সাবিহা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা আবাসিক এলাকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যাফে চেইন সিক্রেট রেসিপির নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করা হয়েছে। শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি টাওয়ারে জমকালো আয়োজনে ক্যাফেটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসিম দয়ান। আরও উপস্থিত ছিলেন সিক্রেট রেসিপি বাংলাদেশের হেড অব বিজনেস KSM মোহিত উল বাড়ি সহ ফেয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটি ব্র্যান্ডটির 17তম আউটলেট, যেখানে সিক্রেট রেসিপির জনপ্রিয় কেক, পেস্ট্রি, মজাদার খাবার ও বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যাবে। খেলা খবর। বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নেন। গতকাল আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন পদ হারানো ফারুক। একই সাথে এনএসসি দ্বারা বিসিবির নতুন সভাপতি হিসেবে বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।